আমি উলুবেড়িয়া কলেজের বিএড বিভাগের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা বিশাখা বৈদ্য বলছি। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা 4th সেমিস্টারের ছেলেমেয়েদের জন্য ইনক্লুসিভ এডুকেশন কোর্স 10 ইউনিট 2। ইউনিট 2 অর্থাৎ লিগাল অ্যান্ড পলিসি পার্সপেক্টিভস। লিগাল অ্যান্ড পলিসি পার্সপেক্টিভসে 3টে টপিক রয়েছে। তো মূলত 3টে টপিকের মধ্যে আমি ফার্স্ট টপিকের মধ্যে ইউনিট 2তে 3টে টপিক রয়েছে। 3টে টপিকের মধ্যে আমি ফার্স্ট টপিকের বিএমএফ অর্থাৎ বিওয়াকো মিলেনিয়াম ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন, এটা আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসগুলোতে, এবং আর আলোচনা করেছিলাম এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে এর মন্তব্যটা, অর্থাৎ কমেন্টস অফ প্রেজেন্ট স্ট্যাটাস সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, আমরা আবার পরে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো থার্ড টপিক, অর্থাৎ ইউনিট 2 এর থার্ড টপিক নিয়ে আজকে আলোচনা করব। ইউনিট ফার্স্ট টপিকের বিএমএফটাই জাস্ট আমরা আলোচনা করেছিলাম, বাকিটা আবার ফের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা মূলত আলোচনা করব সেটা হলো স্পেশাল রোল অফ ইনস্টিটিউশন ফর দ্য এডুকেশন অফ চিলড্রেন উইথ ডিসেবিলিটিস। এর মধ্যে দুটো জিনিস আমাদের জানতে হবে, আমরা পড়ব। সেটা হচ্ছে, এক হচ্ছে আরসিআই, আরেকটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিফারেন্ট ডিসেবিলিটিস। তো আজকে আমরা মূলত যে বিষয়টার ওপর ফোকাস করব সেটা হলো আরসিআই সম্পর্কে আমরা আজকে জানবো। অর্থাৎ আরসিআই অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় পুনর্বাসন পরিষদ। তো ভারতীয় পুনর্বাসন পরিষদ সম্পর্কে আমরা এখানে আমাদের পরীক্ষার জন্য মূলত আমরা কয়েকটা জিনিস, যে জিনিসগুলো আমরা আর কি পড়বো জানবো, সেটা হলো, এক হচ্ছে আরসিআইটা কী এবং এর উদ্ভবটা আমরা জানবো, কীভাবে সংশোধিত হয়েছে, এই কবে অ্যাক্ট পাস হয়েছে, এইসব ইত্যাদি প্রভৃতি একটা ছোটো করে আর কি আমরা জানবো এ সম্পর্কে। আর কী বিষয়ে ফোকাস করবো সেটা হচ্ছে, এক হচ্ছে এর স্ট্রাকচার অফ আরসিআই, ফাংশনস অফ আরসিআই, অবজেক্টিভস অফ আরসিআই, এবং আরেকটা জিনিসও আমরা জানবো সেটা হচ্ছে এই যে 1993-তে যে আরসিআই অ্যাক্টটা যে পাস হয়েছিল এবং সেই অ্যাক্টের মধ্যে যে বিষয়গুলো বলা রয়েছে সেই বিষয়গুলো আমরা পড়ব। প্রশ্নটা হয়তো এভাবে আসতে পারে, ভারতের পুনর্বাসন সংস্থা আইনের বিষয় সংক্ষেপে লিখুন। যে রাইট ইন ব্রিফ দ্য ইস্যুজ অফ আরসিআই। মানে আরসিআই এই আইনে লসগুলোতে কী, অ্যাক্টগুলোতে কী কী জিনিস বলা রয়েছে, কী কী জিনিস উল্লেখ করা রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানবো এবং সেটাও পরীক্ষায় দিতে পারে। আর আরেকটা জিনিস ছোটো করে আমরা জেনে রাখবো, খুব ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি এটা সম্পর্কে আমরা একটু জেনে রাখবো, সেটা হচ্ছে আরসিআই স্বীকৃত অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে এবং কোর্স রয়েছে অনেকগুলো। তো কী কী এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে, কী কী কোর্স রয়েছে, সেই বিষয়গুলো আমরা ছোটো করে জানবো এবং সেগুলো মোটামুটি সেগুলো তোমরা আরও বিস্তারিতভাবে বইতেও পেয়ে যাবে আর কি। তো সেটা আমি আলোচনা করতেই বলবো। তো ফার্স্ট হচ্ছে যে আমি আগে বলি, সেটা হচ্ছে আরসিআই সম্পর্কে আমি আগে আলোচনা করব। তো সেটা করতে গিয়ে একটা ছোটো করে আগে ইন্ট্রো দিই, যে কীভাবে বিষয়টা আমরা এর মধ্যে আর কি প্রবেশ করব। তো সেটা হলো, প্রথমত বলছি যে বর্তমানে এই অক্ষমতাযুক্ত বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তাদের মূল স্রোতে নিযুক্ত করার জন্য যুক্ত করার জন্য বিভিন্ন উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে এবং শিক্ষাক্ষেত্রেও কিন্তু এর প্রচেষ্টা কম নয়। তবে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা জিনিসটা কি আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, যে সেখানে সব ধরনের শিক্ষার্থীরা কিন্তু শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নয়, তার সঙ্গে সমস্ত শিক্ষার্থীরা কিন্তু অন্তর্ভুক্ত থাকবে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, সকল ধরনের শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে
যুক্ত থাকবে। তো সেক্ষেত্রে এই 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 ধরনের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অংশগ্রহণটাকে সুনিশ্চিত করার ক্ষেত্রে করা কিন্তু এই সমস্ত উদ্যোগের অন্যতম কারণ। শুধু শিক্ষা বলবো না, স্বাস্থ্য, শিক্ষা, পেশা, মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রগুলোতেও কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সমান সুযোগ সুবিধা প্রদান করে তাদের ক্ষমতায়ন কিন্তু সম্ভব। এই সমস্ত শিক্ষার্থীদের কিন্তু সমক্ষেত্রে মানে সমান সুযোগ সুবিধা প্রদান করা দরকার, যাতে তারা না মনে করে যে তারা অনেক পিছিয়ে রয়েছে। ভারতবর্ষের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় স্তরে যে মন্ত্রক এটি তত্ত্বাবধান করে, মানে এই সমস্ত বিষয়কে সুপারভাইজ বা তত্ত্বাবধান করার জন্য তো একটা বডি থাকা দরকার। তো সেটাই বলছে যে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় স্তরে যে মন্ত্রক এটি তত্ত্বাবধান করে সেটা হলো সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক বা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। আচ্ছা, এটা হয়তো বললাম কেন্দ্রের কথা। এবার হচ্ছে রাজ্য স্তরে আমাদের পশ্চিমবঙ্গে, মূলত আমাদের পশ্চিমবঙ্গে যে প্রশাসনিক দপ্তর এটি তত্ত্বাবধান করে বা সুপারভাইজ করে সেটা হলো নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর। অনগ্রসর শ্রেণী যাতে এই ধরনের পিছিয়ে পড়া বা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যেন শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে, যাতে তাদেরকে যেন তাদের হীনমন্যতায় না ভুগতে হয়, সেই ক্ষেত্রে তারা যাতে সম্মানের সাথে জীবনযাপন করতে পারে এবং তাদের নিজেদের অধিকার ভোগ করতে পারে এবং কর্তব্য পালন করতে পারে, এর জন্য এই কেন্দ্রীয় মন্ত্রক নানা ধরনের নীতি এবং কর্মসূচি গ্রহণ করে থাকে এবং আইনি সুব্যবস্থাও কিন্তু গ্রহণ করে থাকে। সমাজের যে কোনো বঞ্চিত, অত্যাচারিত, শোষিত বা যে কোনো কারণে অনগ্রসর ব্যক্তিবর্গের, অনগ্রসর বলবো না, যে কোনো কারণে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সর্বপ্রকার অধিকার প্রতিষ্ঠা করা এবং সমান সুযোগ সুবিধা প্রদান করাই হলো এই কেন্দ্রীয় মন্ত্রকের কাজের বিষয়। এই মন্ত্রকের অধীনে, মানে এই যে কেন্দ্রীয় মন্ত্রকের কথা বললাম, এই মন্ত্রকের অধীনে গড়ে ওঠে ভারতীয় পুনর্বাসন পরিষদ বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আরসিআই। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির পুনর্বাসনকে বাস্তবসম্মত, নিয়মবদ্ধ এবং কার্যকরী করে তোলবার জন্য আরসিআইয়ের মতো একটা সংস্থা কিন্তু গড়ে ওঠে। বর্তমানে এই বিষয়টাকে তত্ত্বাবধান করার জন্য এই মন্ত্রকের অধীনে কিন্তু একটা আলাদা বিভাগ তৈরি হয়েছে, যে বিভাগটার নাম হলো ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট ফর পারসনস উইথ ডিসেবিলিটি। আচ্ছা, এটা মোটামুটি জানলাম যে আরসিআইয়ের মানে কার অধীনে রয়েছে আর কি, কোন মন্ত্রকের অধীনে গড়ে ওঠে আর কি। হ্যাঁ, সেই বিষয়টা সবার মোটামুটি আমরা একটা ছোটো করে ইন্ট্রো জানলাম। এইবারে জানবো যে কত সালে সংগঠিত হয়, বৈধতা পায়, সংশোধিত হয়। তো সেটা হলো বলছে কি যে এই 1986 সালে 6ই মে একটা উপদেষ্টা পর্ষদ হিসাবে এই আরসিআই কিন্তু সংগঠিত হয় এবং 1992 সাল থেকে এই সংস্থা কিন্তু আইনি বৈধতা পেতে থাকে। 1993 সালের 22শে জুন থেকে এটি বিধিবদ্ধ সংস্থা রূপে অক্ষম ব্যক্তিবর্গের পুনর্বাসনে সক্রিয় অংশগ্রহণ করে। পরে 2000 সালে আইন সংশোধনের মাধ্যমে আরসিআই বৃহত্তর ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে কার্যক্রম পরিচালনা করে। ঠিক আছে, বোঝা গেল আরসিআই মানে কত সালে সংশোধিত হয়েছে, বৈধতা পেয়েছে এবং সংগঠিত হয়েছে ইত্যাদি। এই হলো মোটামুটি আরসিআই সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট তৈরি হলো। এইবারে আমরা যাব যে আরসিআই স্ট্রাকচার অফ আরসিআই বা ফর্মস অফ আরসিআই। আচ্ছা, গঠনে যদি চাই, সেখানে হচ্ছে গঠনের মধ্যে রয়েছে, এই আরসিআই গঠনের মধ্যে রয়েছে একদম টপে রয়েছে চেয়ারম্যান বা সভাপতি, তারপর হচ্ছে মেম্বার সেক্রেটারি বা সদস্য সচিব, তারপরে হচ্ছে জেনারেল কাউন্সিল বা সাধারণ পরিষদ, তারপর হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল বা কার্যনির্বাহী পরিষদ। এই সাধারণ পরিষদ বা জেনারেল কাউন্সিল এবং কার্যনির্বাহী পরিষদ বা এক্সিকিউটিভ কাউন্সিল এই বিষয়টাকে
নিয়ন্ত্রণ করছে কিন্তু এই সভাপতি বা চেয়ারম্যান। হ্যালো, আচ্ছা, এটা আমরা জানলাম স্ট্রাকচার বা ফাংশন, সরি স্ট্রাকচার বা ফর্মস। এটা শুধু যদি পরীক্ষায় আসে হয়তো নাম্বার ডিভাইড করে দিতে পারে আর কি, হয়তো 2 নম্বর এর সাথে হয়তো 7-এর মধ্যে 7 নম্বর যদি থাকে 2+5=7 এভাবেও হতে পারে, 5 নম্বর হয়তো অন্য প্রশ্ন দিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি একটা ছোটো করে স্ট্রাকচারই। আচ্ছা, এইবারে আমরা যাব বিষয় নেক্সট বিষয়তে, সেটা হচ্ছে যে ফাংশনস অফ আরসিআই বা আরসিআই কার্যাবলী। আচ্ছা, তার মধ্যে এই যে আচ্ছা অনেকগুলো কার্যাবলীর কথা এখানে বলা রয়েছে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিসও আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে আমি এতক্ষণ ধরে যে বিষয়টা আর কি যতটা বললাম আর কি, এবং এই যে ফাংশনসটাও আমি যে আলোচনা করব সেটার জন্য তোমরা উর্মি চক্রবর্তীর বইটা পড়তে পারো, সেখানে এটা খুব ভালোভাবে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে ফাংশনস পর্যন্ত। বাকিগুলো যখন বলবো তখন আবার কোন বই থেকে বলছি সেটা আমি পরে রিপিট করবো। আচ্ছা, ফাংশনসে হ্যাঁ ফাংশনসের মধ্যে একটা জিনিস অবশ্যই তো উর্মি চক্রবর্তীর বইটা তো তোমরা ফলো আপ করবে, তার সঙ্গে একটা ইংরাজি বই রয়েছে ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল, অর্থাৎ জামালউদ্দিনের বইতেও 99 পেজে দেখবে ফাংশনস অফ আরসিআই রয়েছে। ওটাও কিন্তু ওখানে 3টে পয়েন্ট দেওয়া রয়েছে, ওই 3টে পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পুট করবে, তারপরে তুমি বাকি কার্যাবলীগুলো এখান থেকে তোমরা পড়বে। কিন্তু ওই 3টে মানে মূল যে কাজটা আর কি আরসিআই যে মানে মূল যে কাজগুলো সেটা কিন্তু এই জামালউদ্দিনের বইটাতে কিন্তু 3টে পয়েন্ট দেওয়া রয়েছে। এই পয়েন্টগুলো আগে ফার্স্ট লেখার পর তারপরে বাকি কার্যাবলীগুলো উর্মি চক্রবর্তীর বই থেকে কিন্তু তোমরা পড়বে। তো আমি সেইভাবেই ব্যাপারটাকে বলছি। আচ্ছা, আরসিআইয়ের কাজগুলোর মধ্যে প্রথম কাজ বলছে যে এইভাবে তোমরা লিখবে যে আরসিআইয়ের মূল কাজগুলি হলো বলে, আমি যে পয়েন্টগুলো 3টে বলবো জামালউদ্দিনের বই থেকে, সেটা তোমরা পয়েন্ট আউট লিখছো, সেটা তোমরা অবশ্যই পড়ছো। তারপরে এই কাজ 3টি ছাড়াও আর যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলি হলো বা সেগুলি নিম্নে আলোচিত হলো বলে তারপর উর্মি চক্রবর্তীর বই থেকে বাকি কার্যাবলীগুলো তোমরা লিখবে। ঠিক এইভাবে তোমরা ব্যাপারটাকে সাজাবে। তো প্রথমেই বলি জামালউদ্দিনের বই থেকে প্রথম পয়েন্ট বলছে যে to regulate and monitor services given to persons with disabilities, অর্থাৎ এই বিশেষ মানে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যে সমস্ত পরিষেবা দেওয়া হয় বা প্রদত্ত পরিষেবাগুলোকে নিয়ন্ত্রণ করা এবং অর্থাৎ রেগুলেট করা এবং তাকে মনিটর করা বা পরামর্শ দেওয়া, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলছে টু স্ট্যান্ডার্ডাইজ সিলেবাস, অর্থাৎ পাঠ্যক্রমের কিন্তু একটা মান বজায় থাকে, ঠিক আছে। থার্ড বলছে টু মেনটেন, আচ্ছা এই বইটাতে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, সেটা তোমরা একটু ঠিক করে নিও। সেটা হচ্ছে এখানে যেটা রয়েছে টু মেনটেন অর সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রয়েছে, অরটা দেওয়ার দরকার নেই, অরটা বাদ দিয়ে দেবে। টু মেনটেন সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্টার অফ অল কোয়ালিফাইড প্রফেশনালস, হ্যাঁ এখানে স্পেলিংটা ভুল রয়েছে, প্রফেশনালস অ্যান্ড পার্সোনালটাও স্পেলিং ভুল রয়েছে, এটা তোমরা দেখে নিও। পার্সোনাল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড স্পেশাল এডুকেশন, অর্থাৎ পুনর্বাসন এবং বিশেষ শিক্ষাক্ষেত্রে কর্মরত সমস্ত দক্ষ পেশাদার ও কর্মীদের কেন্দ্রীয় পুনর্বাসনের রেজিস্টার করা, ঠিক আছে। কেন্দ্রীয় পুনর্বাসনের রেজিস্টারটাকে মেনটেন করা, বোঝা গেল। পুনর্বাসন এবং বিশেষ শিক্ষাক্ষেত্রে কর্মরত সমস্ত দক্ষ পেশাদার ও কর্মীদের কেন্দ্রীয় পুনর্বাসন যে রেজিস্টার সেটাকে কিন্তু মেনটেন করতে হয়, হয়ে গেল। এই 3টে কাজ হচ্ছে মূল কাজ। এছাড়াও যে সমস্ত কার্যাবলীগুলোর কথা বলা হয়েছে সেগুলো হলো, সেটা আমরা উর্মি চক্রবর্তী বই থেকে আবার মানে তারপরে বাকি পয়েন্টগুলো লিখব। প্রথম বলছে প্রশিক্ষণ সংক্রান্ত নীতি এবং কার্যক্রম পরিচালনা, অর্থাৎ টু কন্ডাক্ট ট্রেনিং পলিসিস অ্যান্ড অ্যাক্টিভিটিস। যারা ইংলিশ ভার্সন রয়েছে তারা একটু পয়েন্টগুলোকে নোট ডাউন করে নিও, নিজের ভাষায় লিখো আর কি।
আচ্ছা, সেটা হচ্ছে বিশেষ এই পয়েন্টের মধ্যে প্রশিক্ষণ সংক্রান্ত নীতি এবং কার্যক্রম পরিচালনা। এখানে বলছে যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের পরিচর্যা, শিক্ষাদান এবং স্বনির্ভর করার জন্য যে সমস্ত কর্মী নিয়োজিত হয়েছে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সক্রিয় পেশাদার কর্মীতে পরিণত করাটাই হচ্ছে কিন্তু আরসিআইয়ের কাজ। ঠিক আছে, তাদের একটা উপযুক্ত প্রশিক্ষণ দিতে। এখন উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া কিন্তু এই সমস্ত কর্মীরা এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু তারা করতে পারবে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তো তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটা সক্রিয় পেশাদার কর্মীতে পরিণত করাটাই হচ্ছে আরসিআইয়ের একটা অন্যতম কাজ। এবং আমরা তো জেনেছি আরসিআই একটা সংস্থা, এবং ঠিক আছে, তার এটা কাজ। আচ্ছা, এবার এইবারে তারপরে বলছে যে চাহিদার ক্ষেত্র যখন আলাদা এবং প্রশিক্ষণের পদ্ধতি, বিষয় ইত্যাদিও কিন্তু আলাদা হয়। বলছে চাহিদার ক্ষেত্র যখন আলাদা তখন কিন্তু প্রশিক্ষণের পদ্ধতি এবং বিষয় কিন্তু আলাদা হবে। তার মানে হচ্ছে যে কারণ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যা, কেউ হয়তো শুনতে পায় না, কেউ হয়তো কথা বলতে পারে না, কেউ হয়তো দেখতে পায় না। তো এরকম ভিন্ন ভিন্ন সমস্যা রয়েছে। তো সেটাই বলছি, সেই বিভিন্ন সমস্যার জন্য তাদের কিন্তু প্রশিক্ষণটাও কিন্তু তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তাদের ক্ষেত্র আলাদা, অর্থাৎ তাদের প্রশিক্ষণ পদ্ধতিও কিন্তু আলাদা আলাদা হবে। কেউ হয়তো কানে শুনতে পারে, কেউ হয়তো শ্রবণে অক্ষম কোনো শিক্ষার্থী, তো তাকে ট্রিট করার জন্য যে সমস্ত দক্ষ ব্যক্তিরা থাকবে, কারণ তাকে কিন্তু সেই বিষয়ে কিন্তু স্পেশালাইজড করতে হবে, স্পেশালাইজড হতে হবে আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেটাই বলছে যে তাদের কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু চাহিদার ক্ষেত্র যখন আলাদা, প্রশিক্ষণও কিন্তু আলাদা, তাদের কিন্তু সেইভাবে ট্রেন করা। তবে আরসিআই এই আলাদা আলাদা প্রশিক্ষণের বিষয়, নীতি, পদ্ধতি ইত্যাদির মধ্যে একটা সমন্বয় সাধন করে একটা নির্দিষ্ট গুণমানের প্রশিক্ষণ কিন্তু তৈরি করতে চাই। মানে বলছি যে এগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন থাকবে, যেন মোটামুটি সব প্রশিক্ষণের মধ্যে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা প্রশিক্ষণ তো অবশ্যই রয়েছে, কিন্তু সেই প্রশিক্ষণের বিষয়, নীতি এগুলোর মধ্যে কিন্তু একটা মেলবন্ধন থাকবে, যে সবটাই একেবারে টোটালি আলাদা এরকম কোনো বিষয় না, কিন্তু মোটামুটি একটা সমন্বয় সাধন রেখে একটা গুণমানের প্রশিক্ষণ কিন্তু তৈরি করতে চাই এই আরসিআই। আচ্ছা, কেবল শুধু প্রশিক্ষণ নয়, শিক্ষাক্ষেত্রেও কিন্তু আরসিআই একটা আদর্শ মান প্রতিষ্ঠা করতে চায়, যেটা হচ্ছে পেশাদার কর্মীরা কিন্তু অনুসরণ করবে। শিক্ষক প্রশিক্ষণে আরসিআই কিন্তু মান বজায় রাখতে চায়। সেই কারণে এই বিএড স্পেশাল এডুকেশন এবং এমএড স্পেশাল এডুকেশন এই সমস্ত কোর্স কিন্তু প্রচলিত আছে, প্রচলিত রয়েছে, এবং বিশেষ চাহিদার ক্ষেত্রভেদে এই বিশেষ শিক্ষক প্রশিক্ষণের তারতম্য ঘটে। যেটা আমি এক্ষুনি বললাম, এই যে বিএড স্পেশাল এডুকেশন অর্থাৎ মেন্টাল রিটার্ডেশন, বিএড স্পেশাল এডুকেশন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ইত্যাদি, বুঝলেন? প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা, প্রত্যেকটা ক্যাটেগরি কিন্তু আলাদা। তো সেই অনুযায়ী কিন্তু তারা প্রশিক্ষণ প্রাপ্ত হবে। তো শুধু প্রশিক্ষণ আর শিক্ষাক্ষেত্রেও কিন্তু তাদের গুণগত মানটা কিন্তু বজায় রাখার দায়িত্ব হচ্ছে আরসিআই। আচ্ছা, এটা তো হলো প্রথম একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে মান নির্ধারণ করা, টু সেট দ্য স্ট্যান্ডার্ড। আচ্ছা, যারা ইংলিশ ভার্সন রয়েছে তারা এটা পয়েন্টগুলোকে শুধু পয়েন্ট আউট করে না, তবে নিজের ভাষায় লিখবে। আচ্ছা, সেটা হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যেন অন্যান্য ব্যক্তির মতো একটা নির্দিষ্ট গুণগত মানের পরিষেবা পায়, তা সুনিশ্চিত করাই হচ্ছে আরসিআইয়ের অন্যতম কাজ। যে অন্যান্য ব্যক্তিরাও যে সুযোগ সুবিধা পায়, যে পরিষেবা পায়, যেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও যাতে সেই সুযোগ সুবিধা পায়, সেই পরিষেবা পায়, সেটা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু আরসিআই। আচ্ছা, এবার হচ্ছে তারপরের পয়েন্ট, এই পয়েন্টটা তো হলে এরপরের পয়েন্ট হচ্ছে ন্যূনতম যোগ্যতাকে চিহ্নিত করা, টু আইডেন্টিফাই মিনিমাম কোয়ালিফিকেশান, অর্থাৎ ন্যূনতম যোগ্যতাকে কিন্তু চিহ্নিত করতে হবে। আচ্ছা, ন্যূনতম যোগ্যতা বলতে এখানে বলতে চাইছে যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শিক্ষাদানে নিযুক্ত ব্যক্তিবর্গ
অনেক ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অপেক্ষা কাজের অভিজ্ঞতা ও কর্মকুশলতার জন্য নির্বাচিত হন। হ্যাঁ, বলছে যে সব কিছুই কিন্তু এই ধরনের শিক্ষার্থীদের, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ট্রিট করার ক্ষেত্রে শুধুমাত্র মানে খুব যারা মানে এই বিষয়ে কোর্স করেছে তারাই যে এদেরকে হ্যান্ডেল করতে পারবে, তারাই যে এদেরকে পরিচালনা করতে পারবে, কিন্তু শুধু তা নয়, অভিজ্ঞতাটাও কিন্তু একটা বড় বিষয়। তো সুতরাং অভিজ্ঞতার উপরেও কিন্তু আরসিআই কিন্তু গুরুত্ব দিচ্ছে। তো সেই জন্য বলছে একটা ন্যূনতম যোগ্যতা হলেই হবে, যে খুব হাইফাই কোয়ালিফিকেশান থাকলে তবেই সে এই ধরনের শিক্ষার্থীদেরকে ভালোভাবে, এই ধরনের শিক্ষার্থীদের পরিচালনা করবে এমনটা নয়। হ্যাঁ, অভিজ্ঞতাটাও কিন্তু একটা বড় বিষয়। তো সেটাই বলতে চাইছে যে এই তারতম্যটা দূর করার জন্য আরসিআই এই শিক্ষকদের ন্যূনতম যোগ্যতাটাকে কিন্তু চিহ্নিত করতেছে, মানে একটা মিনিমাম কোয়ালিফিকেশান এরা চিহ্নিত করছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাপ্রুভ দ্য কোর্সেস, অর্থাৎ কোর্স অনুমোদন করা। আরসিআইয়ের কাজ মানে কী করে, এর পরের পয়েন্ট হচ্ছে এটা, কোর্স অনুমোদন করা। বলছে প্রয়োজনের ভিত্তিতে আরসিআই বিশেষ চাহিদার ক্ষেত্র অনুসারে বিশেষ চাহিদার ক্ষেত্র অনুসারে নতুন নতুন কোর্স প্রস্তুত করে, মূল্যায়ন করে এবং কোর্সগুলোকে অনুমোদন দান করে। ঠিক আছে, এর উদ্দেশ্য হলো উৎকৃষ্ট মানের দক্ষ পেশাদার গড়ে তোলা, যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির প্রতি সুবিচার করতে পারে। আরসিআই কিন্তু কোর্স, এই যে বিভিন্ন কোর্সের কথা বলছে, সেই কোর্সগুলো কিন্তু মানে আরসিআই আর অনেক নতুন নতুন কোর্স কিন্তু তো প্রস্তুত করে, বলতে হ্যাঁ তার চাহিদা অনুসারে আর কি, বিভিন্ন চাহিদার ক্ষেত্র অনুসারে, যে মানে প্রয়োজন অনুসারে কিন্তু তারা নতুন নতুন কোর্স কিন্তু প্রস্তুত করে এবং মূল্যায়ন করে এবং কোর্সগুলোকে কিন্তু অনুমোদন করে আরসিআইয়ের কাজ হচ্ছে, এবং উদ্দেশ্যটা হলো কি না, যাতে খুব উৎকৃষ্ট মানের দক্ষ পেশাদার গড়ে তোলা। হ্যাঁ, আরসিআইয়ের উদ্দেশ্যটাই হচ্ছে যে খুব উৎকৃষ্ট মানের দক্ষ পেশাদার গড়ে তোলা, যারা কিনা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে যাতে মানে তাদের প্রতি যেন একটা সুবিচার করতে, মানে কোনো রকমের তাদের অবহেলা না করতে পারে। হ্যাঁ, মানে শুধু এর আগের পয়েন্টে আমরা জেনেছি যে শুধু বিশাল হাইফাই কোয়ালিফিকেশান তা নয়, তার সঙ্গে কিন্তু অবশ্যই অভিজ্ঞতাটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। সেই জন্য ন্যূনতম একটা যোগ্য কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এবং চাহিদা অনুসারে আরসিআই কিন্তু, চাহিদার ক্ষেত্র অনুসারে আরসিআই কিন্তু অনুমোদন কোর্সগুলোকে কিন্তু অনুমোদিত করে। এর পরের পয়েন্ট হচ্ছে বাধ্যতামূলক নিবন্ধীকরণ করা, অর্থাৎ ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন। পেশাদার কর্মীদের কার্যকরী ও দক্ষ কর্মী করে তুলতে চায় কিন্তু এই আরসিআই। তাই যে শিক্ষকগণ আরসিআই কর্তৃক অনুমোদিত কোর্স শেষে পেশায় প্রবেশ করবেন, তাদের জন্য আরসিআই একটা রেজিস্ট্রেশন নাম্বার নেওয়া কিন্তু বাধ্যতামূলক করেছে আরসিআই। হ্যাঁ, শুধুমাত্র মানে কী বলবো, শুধুমাত্র যে এই শিক্ষকরা, মানে এই দক্ষ ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিরা আর কি এই প্রশিক্ষণ নিচ্ছে, তারা শুধুমাত্র কোর্সটা কমপ্লিট করলো, কোর্স কমপ্লিট করেই তারা পেশায় ঢুকে গেল এমনটা নয়, কিন্তু ওদের কিন্তু প্রত্যেকে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তাদের নিতে হয়, এবং সেটা কিন্তু সেটা এই আরসিআই আর কি এটা বাধ্যতামূলক করেছে যে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু নিতে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে গ্র্যান্ট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের অনুমোদন দান, প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দান করে কিন্তু আরসিআই, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিষেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ নিয়মিত প্রতিষ্ঠানসমূহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিষেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ পেশাদার ব্যক্তির প্রশিক্ষণে এবং শিক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ যেন একটা নির্দিষ্ট গুণগত মান বজায় রাখতে পারে, সেই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য কিন্তু আরসিআই এই প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দান করে থাকে। একটা গুণগত মান বজায় রেখে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর অনুমোদন দান করে কিন্তু আরসিআই।
আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে কর্মী এবং প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা, টু কন্ট্রোল এমপ্লয়িজ অ্যান্ড অর্গানাইজেশনস। অর্থাৎ কতকগুলো নির্বাচিত লক্ষ্যমাত্রার মানদণ্ডে কোনো প্রতিষ্ঠানকে বা পেশাদার কর্মীকে বিশেষ শিক্ষকের অনুমোদন দান করে কিন্তু আরসিএ। হ্যাঁ, এই পুরো বিষয়টাই কিন্তু আরসিআই দান করে। তাই নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই অনুমোদনকে কিন্তু আবার রিনিউ করাতে হয়। হ্যাঁ, রিনিউ করাতে হবে বলেও কিন্তু মানে এটা আরসিআই নির্দেশ দিয়েছে। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে সরবরাহকৃত দ্রব্যের নিয়ন্ত্রণ, অর্থাৎ টু কন্ট্রোল অফ সাপ্লাইড গুডস, অর্থাৎ সরবরাহকৃত দ্রব্যের নিয়ন্ত্রণ। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের উন্নতিকল্পে যে সমস্ত সহায়ক দ্রব্যাদির প্রয়োজন হয়, হ্যাঁ, যে সমস্ত সহায়ক যে সমস্ত টিচিং এইডসগুলো লাগে, সেগুলোর একটা গুণগত মান যাতে মানে গুণগত মানটাকেও বজায় রাখার দায়িত্ব কাজ কিন্তু আরসিআই। ঠিক আছে, যেমন ধর সঞ্চালন প্রতিবন্ধীগণ হুইল চেয়ার এবং ক্রাচ ব্যবহার করে থাকে। এই সহায়ক দ্রব্যাদি সরবরাহ করার জন্য আরসিআইয়ের কিন্তু অনুমোদনের প্রয়োজন হয়। মানে কোন মানে চাহিদা সম্পন্ন ব্যক্তির কী প্রয়োজন এবং তার মান বজায় গুণগত মান বজায় রাখার দায়িত্ব কিন্তু আরসিআই। তার পরের পয়েন্ট হচ্ছে তথ্য সংগ্রহ করা এবং গবেষণায় উন্নতি সাধন করা, অর্থাৎ টু কালেক্ট ইনফরমেশন অ্যান্ড ইমপ্রুভ রিসার্চ। আচ্ছা, আরসিআইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিনা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির যাবতীয় দিক সম্পর্কে একটা তথ্য ভাণ্ডার কিন্তু সমৃদ্ধ করা। হ্যাঁ, তাদের পরিষেবায় নিযুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান, কর্মী, শিক্ষক এ সম্পর্কেও কিন্তু একটা তথ্য ভাণ্ডার কিন্তু বজায় রাখা প্রয়োজন। বজায় রাখা হচ্ছে আরসিআইয়ের কাজ। প্রশাসনিক স্তরে যে সমস্ত পরিকল্পনা করা হয় বা আর্থিক অনুমোদন দেওয়া হয় তা কিন্তু এই তথ্যের ভিত্তিতে কিন্তু করা হয়। আর উন্নত পরিষেবা দানের জন্য বা কোনো কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী তা জানার জন্য মানে পরিষেবা মানে উন্নত যাতে পরিষেবা দান করা যায় এবং কোন কোন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে তা জানার জন্য ধারাবাহিক গবেষণারও কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয়। আরসিআইয়ের অন্যতম কাজ হচ্ছে এখানে এই গবেষণার তথ্য সরবরাহ করা এবং গবেষণা উৎসাহ দেওয়া। তারপরের পয়েন্ট হচ্ছে জাতীয় পঞ্জি নির্মাণ করা, অর্থাৎ ক্রিয়েট আ ন্যাশনাল রেজিস্টার। আরসিআই তথ্য সংগ্রহ করে সমস্ত রাজ্যের তথ্যের ভিত্তিতে কিন্তু এই ন্যাশনাল রেজিস্টার বা জাতীয় পঞ্জি তৈরি করে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, পরিষেবা সব সম্বলিত একটা জাতীয় পঞ্জি যা বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়, যেমন বিশেষজ্ঞ বাছাই, বিশেষ শিক্ষক বাছাই ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে বৃত্তিমূলক পুনর্বাসনের কেন্দ্র চিহ্নিত করা, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ভোকেশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার্স, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির স্বনির্ভরতা ও সমাজের মূল স্রোতে অংশগ্রহণ সব ক্ষেত্রেই কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আরসিআইয়ের বিশেষ কাজ কি এক্ষেত্রে, সেটা হচ্ছে যে বৃত্তিমূলক প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে তাকে স্বীকৃতি দেওয়া, এটাই হচ্ছে আরসিআইয়ের কাজ। আর আরসিআই স্বীকৃত বৃত্তিমূলক পুনর্বাসন কেন্দ্রগুলো কিন্তু আইনি মান্যতা কিন্তু পায় না। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা। আচ্ছা, টু অ্যাক্টিভেট হায়েস্ট অর্গানাইজেশন বা টপ অর্গানাইজেশনস সেগুলোকে অ্যাক্টিভেট করা বা সক্রিয় করা। আরসিআইয়ের বিপুল কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন ক্ষেত্রে পরিচালনা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠানগুলো কিন্তু মুখপাত্র হিসেবে কাজ করে। যেমন জাতীয় মানসিক অক্ষমতা কেন্দ্র, মানসিক সক্ষমতা বজায় রাখার জন্য নিরলস প্রচেষ্টায় ব্রতী, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর পরিষেবা প্রত্যাশিত মান বজায় রাখার জন্য আরসিআই এদেরও ধারাবাহিক মূল্যায়ন করে এবং অনুমোদন ও রিনিউ করে। আরসিআইয়ের আরেকটা কাজ হচ্ছে শীর্ষ যে সমস্ত খুব টপ যে সমস্ত অর্গানাইজেশনসগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভেট করা এবং তাদের তাদের পরিষেবার মানটাকে বজায় রাখা এবং তাদের পরিষেবার মানটা বজায় রাখার জন্য কিন্তু প্রতিনিয়ত আরসিআই কী করছে না, তাদেরকে ইভ্যালুয়েট করছে, মূল্যায়ন করছে এবং অনুমোদনটাকে আরও রিনিউ করছে। এই হচ্ছে মোটামুটি ফাংশনস।
আমি মোটামুটি উর্মি চক্রবর্তীর বই থেকে ওভারঅল বলে গেলাম, মোটামুটি একটা আলোচনা করলাম। তো তোমরা এই উর্মি চক্রবর্তী এবং জামালউদ্দিনের বই থেকে কিন্তু ফাংশনসটা কিন্তু পড়ে নিও, এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর নেক্সট আমি যাব, সেটা হচ্ছে অবজেক্টিভস অফ আরসিআই। এই অবজেক্টিভস অফ আরসিআইটা তোমরা পারলে জামালউদ্দিনের বইটা থেকে পড়লেই খুব ভালো হয়। তোমরা এটা একটুখানি পারলে একটু অনুবাদ করে নিও, খুব ছোটো ছোটো পয়েন্ট করেই আছে। তো আমি আজকে এখান থেকেই বলছি বিষয়টা, সেটা তোমরা এখান থেকেই পড়ে নিও। তো ফার্স্ট, আচ্ছা, তো অবজেক্টিভসের মধ্যে ফার্স্ট পয়েন্ট বলছে যে টু রেগুলেট দ্য ট্রেনিং পলিসিস অ্যান্ড প্রোগ্রামস ইন দ্য ফিল্ড অফ রিহ্যাবিলিটেশন অফ পারসনস উইথ ডিসেবিলিটিস। অর্থাৎ এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা অক্ষম ব্যক্তিবর্গের পুনর্বাসনের ক্ষেত্রে এই যে প্রশিক্ষিত নীতি এবং কর্মসূচিকে অর্থাৎ প্রোগ্রামসগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা। ট্রেনিং পলিসিস এবং প্রোগ্রামস অর্থাৎ প্রশিক্ষিত নীতি এবং কর্মসূচিকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট বলছে টু ব্রিং অ্যাবাউট স্ট্যান্ডার্ডাইজেশন অফ ট্রেনিং কোর্সেস ফর প্রফেশনালস ডিলিং উইথ পারসনস উইথ ডিসেবিলিটিস। অর্থাৎ এই অক্ষম ব্যক্তিবর্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে পরিচালিত করে যে সমস্ত পেশাদার ব্যক্তিবর্গরা তাদের জন্য যে সমস্ত ট্রেনিং কোর্সগুলো রয়েছে, সেই ট্রেনিং কোর্সগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু তাদের স্ট্যান্ডার্ডাইজেশনটাকে বা মানটাকে কিন্তু মেনটেন করতে হবে, তার মানটা কিন্তু বজায় রাখতে হবে। হ্যাঁ, যে যে সমস্ত এদেরকে পরিচালিত করার জন্য যে সমস্ত পেশাদার ব্যক্তিবর্গ বা কর্মীবৃন্দ রয়েছে, তাদের তো প্রশিক্ষিত করা হয় তাদেরকে। তো সেই সমস্ত যে সমস্ত ট্রেনিং কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলোর মান যাতে বজায় থাকে, সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখার বা সেই ব্যাপারটাকেও কিন্তু গুরুত্ব দেওয়ার কাজ হচ্ছে আরসিআই উদ্দেশ্য। থার্ড পয়েন্ট হচ্ছে টু প্রেসক্রাইব মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অফ ভেরিয়াস ক্যাটেগরিজ অফ প্রফেশনালস অর পার্সোনাল ডিলিং উইথ পিপল উইথ ডিসেবিলিটিস। অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ বা অক্ষম বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা অক্ষম ব্যক্তিবর্গের সাথে যে সমস্ত পেশাদার ব্যক্তি বা কর্মীবৃন্দ আর কি সাথে যে সমস্ত পেশাদার ব্যক্তিবর্গ এবং কর্মীবৃন্দ পরিচালিত করে আর কি এই ধরনের অক্ষম ব্যক্তিবর্গকে। তো এই বিভিন্ন ধরনের যে সমস্ত এটা আমি আরেকবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা অক্ষম ব্যক্তিবর্গকে পরিচালিত করে যে সমস্ত বিভিন্ন ধরনের পেশাদার ব্যক্তিবর্গ বা কর্মীবৃন্দ, তাদের শিক্ষা এবং প্রশিক্ষণের মধ্যে কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ডস কিন্তু প্রেসক্রাইব করে আর কি। প্রেসক্রাইব করাটা হচ্ছে আরসিআইয়ের উদ্দেশ্য। একটা ন্যূনতম কিন্তু একটা স্ট্যান্ডার্ড কিন্তু বা মান কিন্তু বজায় রাখতে হয়। হ্যাঁ, আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে টু রেগুলেট দি স্ট্যান্ডার্ড ইন অল ট্রেনিং ইনস্টিটিউশনস ইউনিফর্মালি থ্রু আউট দ্য কান্ট্রি। সমস্ত দেশে সমানভাবে সমস্ত প্রশিক্ষিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর কিন্তু মানটাও কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু আরসিআই, নিয়ন্ত্রণ করাও কিন্তু আরসিআইয়ের উদ্দেশ্য। তারপর পয়েন্ট বলছে টু রিকগনাইজ ইনস্টিটিউশনস অর অর্গানাইজেশনস ইউনিভার্সিটিজ রানিং মাস্টার্স ডিগ্রি or bachelor degree or PG diploma or rehabilitation of persons with disabilities. আচ্ছা, বলছে যে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পুনর্বাসন
এদের ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা, এই যে মানে বলছে এই ধরনের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা অক্ষম ব্যক্তিবর্গদের এই যে ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, অর্থাৎ অর্গানাইজেশন বা যে বিশ্ববিদ্যালয় মানে প্রতিষ্ঠান, হ্যাঁ, সংগঠন বা বিশ্ববিদ্যালয়, সেগুলোকে কিন্তু রেকগনাইজ করা, হ্যাঁ, বিশেষত মাস্টার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি, পিজি ডিপ্লোমা, এই 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 বিষয়গুলোকে কিন্তু রেকগনাইজ করাই হচ্ছে আরসিআইয়ের উদ্দেশ্য। আচ্ছা, নেক্সট পয়েন্ট বলছে যে টু প্রমোট রিসার্চ ইন রিহ্যাবিলিটেশন অ্যান্ড স্পেশাল এডুকেশন, পুনর্বাসন এবং বিশেষ শিক্ষার ক্ষেত্রে গবেষণাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ প্রমোট করতে হবে। তারপরে পয়েন্ট বলছে টু মেনটেন সেন্ট্রাল রিহ্যাবিলিটেশনস রেজিস্টার ফর রেজিস্ট্রেশনস অফ প্রফেশনালস অর পার্সোনাল, অর্থাৎ এই যে পেশাদার ব্যক্তিবর্গ, এই ধরনের শিক্ষার্থীদের যে সমস্ত পেশাদার ব্যক্তিবর্গ বা কর্মীবৃন্দ পরিচালনা করে তাদের কথা বলছে, পেশাদার ব্যক্তিবর্গ বা কর্মীবৃন্দের রেজিস্ট্রেশনের জন্য সেন্ট্রাল রিহ্যাবিলিটেশনস রেজিস্টার মেনটেন করা। আচ্ছা, তারপরে পয়েন্ট হচ্ছে টু কালেক্ট ইনফরমেশন অন আ রেগুলার বেসিস অন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন দ্য ফিল্ড অফ রিহ্যাবিলিটেশন অফ পিপল উইথ ডিসেবিলিটিস ফ্রম ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। অর্থাৎ ভারত এবং ভারতের বাইরের প্রতিষ্ঠানগুলির অক্ষম ব্যক্তির বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির পুনর্বাসনের ক্ষেত্রে এই রেগুলার ভিত্তিক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর, প্রশিক্ষণের ব্যাপারে তথ্য সংগ্রহ করাও কিন্তু আরসিআইয়ের উদ্দেশ্য। আচ্ছা, তারপরে পয়েন্ট বলছে টু এনকারেজ continuing education in the field of rehabilitation and special education by way of collaboration with organizations working in the field of disabilities, অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের ক্ষেত্রে কর্মরত প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয়ের মাধ্যমে বা সমন্বয় সাধনের মাধ্যমে এই পুনর্বাসন এবং বিশেষ শিক্ষার ক্ষেত্রে ক্রমাগত শিক্ষাকে কিন্তু এনকারেজ করা বা উৎসাহিত করা। লাস্ট পয়েন্ট বলছে টু রেকগনাইজ ভোকেশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার্স অ্যাজ ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট সেন্টার্স, অর্থাৎ ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে ভোকেশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার্সকে রেকগনাইজ করা। এই হলো উদ্দেশ্যটাও মোটামুটি আমরা জানলাম। এটা তোমরা জামালউদ্দিনের বই থেকেই পড়ে নিও। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলবো, সেটা হলো তাহলে মোটামুটি আমরা তিনটে কী জানলাম, ফাংশনস জানলাম, অবজেক্টিভস জানলাম, আরসিআইয়ের একটা ছোটো করে ইন্ট্রো জানলাম, জিনিসটা কি, এর কবে আইন পাস হয়েছে, কবে অ্যামেন্ডমেন্ট হয়েছে বা সংশোধিত হয়েছে ইত্যাদি প্রভৃতি। আচ্ছা, এবার আমরা জানবো যে 1993-তে এই যে আরসিআই অ্যাক্টটা যে পাস হয়েছিল, সেই অ্যাক্টের মধ্যে যে বিষয়গুলো মানে রয়েছে আর কি, যে বিষয়গুলো উল্লেখ রয়েছে আর কি, সেগুলো হলো, এটা তোমরা এই বইটাতে এটা তোমরা উদয়াদিত্য ভট্টাচার্যের বইটা তোমরা পড়তে পারো। উদয়াদিত্য ভট্টাচার্যের 41 পেজে তোমরা এটা পেয়ে যাবে। হ্যাঁ, পরপর কী অ্যাক্টে কী বলা রয়েছে সেই বিষয়গুলো তোমরা এখান থেকেই পড়ে নিতে পারো। আমি তো একটু ছোটো করে আমি একটু বলে যাচ্ছি, পয়েন্টগুলো জাস্ট বলে যাচ্ছি। এক হচ্ছে ফার্স্ট পয়েন্ট বলছে বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা দেশের সমস্ত প্রতিবন্ধী শিক্ষাকেন্দ্রগুলিকে আরসিআইয়ের অনুমোদন নিতে হবে। আরসিআইয়ের অনুমোদন ছাড়া কোনো শিক্ষাকেন্দ্র প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে পারবে না। সেকেন্ড পয়েন্ট বলছে দেশের প্রতিটা বিশেষ শিক্ষাকেন্দ্রগুলোতে আরসিআই অনুমোদিত পাঠ্যক্রম অনুসরণ করতে হবে। থার্ড বলছে বিভিন্ন বিশেষ শিক্ষাকেন্দ্রগুলিকে নিয়মিত আরসিআইয়ের দ্বারা পরিদর্শিত হতে হবে। ফোর্থ বলছে কোনো বিশ্ববিদ্যালয় যদি প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ব্যবস্থা করতে চায় তাদেরও কিন্তু আরসিআইয়ের অনুমোদন লাগবে। ফিফথ হচ্ছে প্রতিটা প্রশিক্ষিত বিশেষ শিক্ষককেও বিশেষ শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষাদানের জন্য আরসিআই রেজিস্ট্রেশন করতে হবে। সিক্স বলছে এর পরের পয়েন্ট বলছে কোনো বিদেশি ডিগ্রিধারী শিক্ষকেরও আরসিআই রেজিস্ট্রেশন না থাকলে আমাদের দেশের প্রতিবন্ধীকে
শিক্ষা দিতে পারবে না। মানে বুঝতে পারছো তো, ভীষণভাবে মানে আরসিআইয়ের গুরুত্বটা অনেক বেশি। লাস্ট পয়েন্ট বলছে আরসিআই দেশের সমস্ত বিশেষ শিক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তো তোমরা, আমি এখানে আর এই ব্যাপারটা নিয়ে কিছু করলাম না, জাস্ট আমি বলে গেলাম তোমরা এই 41 পেজ খুলবে, সেখানে উদয়াদিত্য ভট্টাচার্যের বইতে এই আইনে কী কী বলা রয়েছে সেই বিষয়টা তোমরা পড়ে নিও। খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে জিনিস তোমরা একটুখানি জাস্ট রিডিং মেরে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও তবুও একটু পড়ে রাখা ভালো। সেটা হচ্ছে আরসিআই স্বীকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কোর্স বিভিন্ন কোর্সের কথা বলা হয়েছে বা কোর্সসমূহ। তো এখানে দেখো খুব তো তোমরা এটাও তোমরা উদয়াদিত্য ভট্টাচার্যের 47 পেজ খুলবে, সেখানে তোমরা এখানে পরিষ্কার পাবে আর কি, খুব ভালো করে দেওয়া রয়েছে, তোমরা এটা এখান থেকে পড়ে নিও। খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবু জেনে রাখাটা খুব দরকার। হ্যাঁ, মোটামুটি আমি খুব ছোট করে বলে দিচ্ছি। আচ্ছা, যেমন বলছে বর্তমানে সারা ভারতে আরসিআই অনুমোদিত সংস্থার সংখ্যা হচ্ছে 179টা। 40টা বিষয়ে দীর্ঘ এবং স্বল্পমেয়াদী কোর্স কিন্তু পরিচালিত হয়। আর বর্তমানে আরসিআই নির্ধারিত পাঠ্যক্রমের সংখ্যা প্রায় 80টা। আচ্ছা, তাছাড়া বর্তমানে আরসিআই অটিজম, সেরিব্রাল পালসি, একাধিক প্রতিবন্ধিতা ইত্যাদি ক্ষেত্রেও প্রতিবন্ধীদের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কোর্স কিন্তু পরিচালনা করছে। তাছাড়া তোমার সাম্প্রতিককালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রামের অন্তর্গত প্রতিবন্ধী শিশুদের সমন্বিতকরণের লক্ষ্যে আরসিআই বিশেষজ্ঞ শিক্ষক তৈরির জন্য 45 দিনের কোর্স তৈরি ও পরিচালনা করা কিন্তু শুরু করেছে। আচ্ছা, এছাড়াও তোমার হচ্ছে মধ্যপ্রদেশের ভোজ ওপেন ইউনিভার্সিটির সঙ্গে আরসিআই সারা ভারতের 70টার বেশি কেন্দ্রে কিন্তু বিশেষ এই যে স্পেশাল বিএড কোর্স কিন্তু পরিচালনা করেছে। যেরকম প্রচুর ছোটো ছোটো এদের রয়েছে। আরেকটা যেমন দিয়েছে ইগনু এবং আরসিআইয়ের যৌথ প্রচেষ্টায় কিন্তু বিভিন্ন ধরনের সহায়ক কোর্স কিন্তু চালু হয়েছে। আমি জাস্ট ছুঁয়ে যাচ্ছি, তোমরা এটা এখান থেকে ভালো করে পড়ে নিও। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় ইগনু এবং আরসিআইয়ের সহযোগিতায় কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন অর্থাৎ সিবিআর এবং পেরেন্টস সেন্সিটাইজেশন প্রোগ্রাম নামে দুটো যথাক্রমে ডিপ্লোমা এবং পিজি ডিপ্লোমা কোর্স চালু করেছে। আচ্ছা, আরেকটা বলছে যে কর্ণাটকের মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন অর্থাৎ MAHE এবং আরসিআইয়ের যৌথ প্রচেষ্টায় চিকিৎসকদের জন্য প্রতিবন্ধী শিশুদের ব্যবস্থাপনা বিষয়ে একটা পিজি ডিপ্লোমা কোর্স কিন্তু চালু করেছে। তো এই হচ্ছে মোটামুটি আরসিআই থেকে তোমরা এইগুলোই মোটামুটি পড়বে। পরীক্ষার জন্য তোমাদের এইটুকুই যথেষ্ট। আশা করছি এর বাইরে কিছু আসবে না, এর মধ্যে থেকেই আসা উচিত। সেখানেই শেষ করলাম।